আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। দেশ এবং প্রবাসী যারা অবস্থান করতেছেন সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা, ঈদ মুবারক। তো আজকে আমি ইতালির কমিশন সংক্রান্ত কিছু আপডেট আপনাদেরকে শেয়ার করব এবং ইতালিতে যারা বিশেষ করে আপনারা কৃষি বিষয় নিয়ে আসেন সেই বিষয়টা আমি কিছু আলোচনা করব। একটা বাইয়ের একটা বাস্তব ঘটনা আজকে আপনাদের সাথে শেয়ার করব, বিশেষ করে যারা স্পেশালি কৃষি বিষয় অর্থাৎ এগ্রিকালচার বিষয় নিয়ে এখানে আসেন। তো প্রথমে আমি নতুন আইন সংক্রান্ত কিছু কথা বলি। বেশ কিছু ভাই আমাকে মেসেজ করছেন যে ভাই আমি একটা বাইকে দেখলাম এই বিষয়টা বলতেছে যে যারা 25 সালে ইতালিতে প্রবেশ করছেন আপনারা, বা 2024 সালের লাস্টের দিকে আপনারা ইতালিতে প্রবেশ করছেন, নিশ্চিতভাবেই আপনারা পায়াজি সেকুর আইনের আওতায় পড়ছেন। তো এই যে ব্যাপারটা তাদেরকে নাকি দূরে দূরে পাঠিয়ে দিচ্ছে, এই তথ্যটা আসলে কতটুকু যৌক্তিক বা কতটুকু সত্য, এটা সম্পূর্ণ মিথ্যা। এই ধরনের কোনো আপডেট এখনো পর্যন্ত আমরা পাইনি বা আমার চোখে অন্তত পক্ষে পড়েনি। কারণ বেশ কিছু টপ নিউজগুলো আমার এখানে চলে আসে, যখনই তারা নতুন কোনো আপডেট পাবলিশ করে সাথে সাথে আমার এখানে নোটিফিকেশন চলে আসে। তো ইউরোপিয়ান ইউনিয়নের যে সদস্য রাষ্ট্রগুলো রয়েছে এবং ইতালিতে যারা কাজ করে মানবাধিকার নিয়ে যে পেজগুলো রয়েছে সেগুলো আমি দেখি সবসময়। তো এই ধরনের কোনো নিউজ এখন আসেনি যে আজিলো আবেদনকারী একজন নিষ্পত্তি হয়ে গেছে, অর্থাৎ তার যে আজিল আবেদনটা সেটা খারিজ হয়ে গেছে এবং তাকে দেশে ফেরত পাঠানো হয়েছে। এই ধরনের নিউজ এখনো পর্যন্ত আসেনি। যে কয়েকজনকে দেশে পাঠানো হয়েছে তাদের বিশেষ পারপাস রয়েছে। আমি আপনাদেরকে বারবার বলছি যে তাদের বিশেষ কারণ রয়েছে। তাদের বেশ কয়েক বছর আগে তারা ইতালিতে প্রবেশ করার পর তাদের নানা জটিলতার জন্য তাদের পারমিশন জন্য সেটা ক্যান্সেল করা হয়েছে। সে সিপিআর এর অধীনে গেছে, দেন তাকে ধরে তাকে দেশে ফেরত পাঠানো হয়েছে। এখানে নতুন আজিলো আবেদনকারী যারা রয়েছে তাদের প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়নি এখনো, তাদেরকে দৌড়ে দৌড়ে দেশে পাঠিয়ে দিচ্ছে। ব্যাপারটা সম্পূর্ণ বিভ্রান্তকর এবং মিথ্যা এবং বানোয়াট। এই ধরনের কোনো ঘটনা আসলে ঘটেনি বা এটা নিয়ে আসলে চিন্তার খুব বেশি কারণও আমি দেখি না। আপনারা যারা আজিলো আবেদনকারী আছেন তাদের একটা মাত্র লক্ষ্য উচিত যে আমার সঠিকভাবে এগিয়ে যাওয়া। এই ব্যাপারটা মাথায় রাখবেন আপনারা। সবসময় আমি এই কথাটা বলি যে স্টেপ বাই স্টেপ আপনার যে করণীয় সেই কাজটা শুধু সঠিকভাবে করে যান। যদি আপনার তকদিরে থাকে অবশ্যই আপনি কাজ পেয়ে যাবেন। আমি বারবার আপনাদেরকে বলি যে এই যে আইনটা করা হয়েছে নতুন পায়াজি সেকুর আইন, সেখানে আপনার যে পার্মানেন্ট রেসিডেন্ট পারমিট, যেটাকে পারমিশন সৌজন্য বলে, সেটা পাইতে এখন আমাদেরকে চ্যালেঞ্জের মুখোমুখি আমরা হচ্ছি সবসময় বা হব সামনে যে দিনগুলোতে আসছে। সেটা বাস্তবতা আমাদেরকে মেনে নিতে হবে। তো সেই জায়গা থেকে আপনি কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য মাথায় নিয়ে আপনার ডিমোটিভেট হওয়ার কোনো প্রশ্নই আসে না। আপনি আপনার মতো এগিয়ে যান, আপনি কাজ পেয়ে যাবেন ইনশাল্লাহ। যাই হোক, এখন এগ্রিকালচারের যে ব্যাপারটা আমি আপনাদেরকে শেয়ার করবো, খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের বাংলাদেশ থেকে সামনের দিনগুলোতে প্রচুর পরিমাণ লোক ইতালি সরকার আনার যে আগ্রহ সেটা প্রকাশ করছে। তো বাংলাদেশ থেকে আপনারা অধিকাংশ মানুষই টাকার যে অ্যামাউন্টটা, বিশেষ করে স্পন্সর বিষয়তে আপনার সেটা টাকার রেঞ্জটা চলে যায় প্রায় 20 লক্ষ টাকার মধ্যে। তো সেখানে 12 থেকে 13 লক্ষ বা 11 লক্ষ 10 লক্ষ টাকার মধ্যে এগ্রিকালচার বিষয়তে অনেকে আসার আগ্রহ প্রকাশ করে। তো তারা আসেও এই বিষয়তে। তো নর্মালি এখানে যেহেতু আপনি 9 মাসের বা 6 মাসের ভিসাটা পেয়ে থাকেন, সেই ভিসাটা এত টাকা দিয়ে আসার পরে মূলত এই টাকা উঠানো সম্ভব না এত কম সময়। তো বাংলাদেশিরা অধিকাংশ মানুষ এখানে থেকে যায়। তো এখানে আপনার 3টা পথ রয়েছে আপনার জন্য যে আপনি কৃষি বিষয়তে আসার পরে এখানে বৈধ হতে পারবেন। এক হচ্ছে আপনি প্রথমত যদি কৃষি বিষয়ে আসেন সেটাকে কনভার্ট করার মাধ্যমে, অর্থাৎ আপনার মালিকের মাধ্যমে যদি আপনি কনভার্ট করেন স্পন্সর বিষয়তে, আপনি কিন্তু এখানে সহজেই কাট পেয়ে যাবেন। এটা একটা পথ। এবং যদি আপনাকে সাধারণ ক্ষমা ঘোষণা করে আপনি যদি মালিক খুঁজে না পান, সরকারের যেটা সানাতরিয়া বলে, সেই পজিশনে পড়লে কিন্তু আপনি বৈধ হতে পারবেন। এবং তৃতীয় হচ্ছে আজিলো আবেদন করে। তো আজিলো আবেদন করে এইখানেই আসলে কৃষি বিষয়তে যারা আছে সেখানে তারা এই ভুলটা করে। আমি একটা ভাইয়ের কথা বলবো আপনাকে, নাম বলছি না, কিছু ব্যক্তিগত নিরাপত্তার জন্য নাম বলছি না এবং সিটির কথা বলতেছি না। উনি যখন এখানে আসে তখন ওনার যে বিষয়টার মেয়াদ চলে যায় তখন উনি আজিলো আবেদন করে। তো আজিলো আবেদন করে সেটা একজন পাকিস্তানি দুবাসীর মাধ্যমে উনি আজিলো আবেদনটা করে। এবং সেই আজিলো আবেদনটা যখন কস্তুরাতে, আপনারা জানেন যে আজিলো আবেদন করলে কস্তুরাতে আপনাকে কিছু প্রশ্ন করা হয়, আর খুব সাধারণ একটা প্রশ্ন, 10 থেকে 15 মিনিট বা সর্বোচ্চ আধা ঘন্টার মতো। সেখানে উনি বলছে যে উনি রোমানিয়া দিয়ে এখানে আসছে।
হ্যাঁ, উনি বৈধ ভিসা নিয়ে আসার পরে উনি বলছে যে রোমানিয়ান ভিসা নিয়ে এখানে আসছে। এখানে একটা বড় ধরনের একটা ঝামেলা উনি তৈরি করে ফেলছে। তো দেন উনি কি করছে, যে সিটিতে আজিল আবেদন করছে সেখান থেকে যে হলুদ সজনটা পাইছে সেটা রেনু করছে আরেকটা সিটি থেকে। তো যে সিটি থেকে রেনু করছে সেই সিটি থেকেই ওনার কমিশন আসছে। তো গতকালকে ওনার কমিশনের ডেট ছিল, যে সিটিতে হলুদ সৌজন্যটা পাইছে সেখানে যখন কমিশন দিতে যায়, তো সেখানে সকাল 9টা থেকে 4টা পর্যন্ত অপেক্ষা করার পরও উনি কমিশনটা দিতে পারেনি। ওনার যে ফাইলটা রয়েছে সেটা ওপেনই করতে পারেনি সার্ভার থেকে। তো কেন ওপেন হয়নি সেটা কমিশন অফিসার এবং দুবাসী কেউ বলতে পারে না, স্পেসিফিক কারণ কেউ বলতে পারেনি। তো লাস্ট যেটা হয়েছে, উনি আসলে কমিশনে উপস্থিত হয়েও কমিশনটা দিতে পারেনি। তো ওনাকে যেটা বলা হয়েছিল আজ পর্যন্ত, যে আপনার যে আইনজীবী রয়েছে ওনার সাথে যোগাযোগ করেন। তো এটা দেখেন, আমি আপনাদেরকে খুব সহজ বলে দিলাম, কিন্তু এই ব্যাপারটা যখন উনি আমাকে ফোনে বলতেছিল আমি বুঝতে পারতেছিলাম যে কি একটা ঝামেলা হয়েছে। ইভেন আমি এই ব্যাপারটা নিয়ে আমি একজন আমার যে আইনজীবী রয়েছে ওনার সাথে আমি টেক্সট করে কথা বলছি, সেখানে প্রপারলি কোনো সলিউশন আসলে আসেনি। কেউ এই সলিউশনটা দিতে পারেনি যে আপনি ইতালির ভিসা নিয়ে সরাসরি আসার পরেও আপনি কেন কস্তুরাতে রোমানিয়ার হয়ে আসছেন সেটা কেন বলতে চাবেন, যদি আপনার চোখের লেন্স নেওয়া হয়েছে সেখানে, অর্থাৎ চোখের যে লেন্সের ব্যাপারটা সেটা কিন্তু আপনার আজিল আবেদনকারী যখন আপনি হয়ে যাবেন তখনও নেবেন। তো সেটা যদি ম্যাচিং হয়ে যায়, আপনি যদি ওরা যদি বুঝতে পারে যে আপনি বৈধ ভিসা নিয়ে আসছেন কিন্তু মিথ্যা বলছেন আপনি যে রোমানিয়া দিয়ে আসছেন, সেটা কিন্তু আপনার জন্য অবশ্যই। আর একটা বিষয় আপনাদেরকে বলে দিই, আপনি পারমিশন সৌজন্য পেয়ে গেছেন মানে আপনি কি সবকিছু হয়ে গেছে, ব্যাপারটা এরকম না। যে কোনো মুহূর্তে এই কার্ডটা সরকার আপনাদের কাছ থেকে নিয়ে যেতে পারে যদি আপনি অন্যায় কোনো কিছু করে থাকেন। যে কোনো মুহূর্তে আপনি যখন কস্তুরায় যাবেন রেনু করতে, আপনার কার্ডটা তারা নিয়ে যাবে। সো কার্ড অর্জন করার চাইতে কার্ড রক্ষা করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো কোনো ধরনের মিথ্যার আশ্রয় আপনারা নেবেন না। এই যে বাইয়ের কথা বললাম, এতটা ঝামেলার মধ্যে পড়ছে, ওনার এখন কি হবে সেটা উনি নিজেও বলতে পারছেন। সম্পূর্ণ অনিশ্চিত একটা পরিবেশ আসলে তৈরি হয়ে গেছে অলরেডি। তো আপনারা যারা ভবিষ্যতে এগ্রিকালচার ভিসা নিয়ে আসবেন তাদেরকে অনুরোধ করব যে আপনি যদি আজিল আবেদনকারী হয়ে যান বা আজিল আবেদন করতে চান, অবশ্যই আপনার সাথে যা যা ঘটছে, বাংলাদেশ থেকে কিভাবে আসছেন, কত তারিখে আসছেন, বাংলাদেশের বিমানের ফ্লাইট, বাংলাদেশের যে বিমানের ফ্লাইটের যে টিকিট সেটা, এবং ভিসা এবং পাসপোর্ট সবকিছু আপনি দেখাবেন। আপনার কন্ট্যাক্ট পত্র সবকিছু দেখাবেন। সবকিছু দেখে বাস্তব যে ব্যাপারগুলো সেইগুলো আপনার কমিশনে উপস্থাপন করবেন, আপনার কোনো সমস্যা হবে না। কিন্তু কোনো ধরনের মিথ্যার আশ্রয় আপনি নেবেন না, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। যাই হোক, এইগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করার মতো ছিল। যারা কৃষি বিষয়ে আসবেন এই বিষয়গুলো মাথায় রাখবেন আপনারা। এবং আজিল আবেদনকারী যারা আছেন, আপনাদের বইয়ের কোনো কিছু নেই। যারা আজিল আবেদনকারী রয়েছেন তাদের আজিল আবেদন যতক্ষণ না পর্যন্ত নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত কাউকে এখান থেকে পাঠিয়ে দেবে না। যাদেরকে পাঠাচ্ছে সম্পূর্ণ তাদের নিজেদের কারণে পাঠাচ্ছে, তাদের নিজেদের ভুলের কারণে পাঠাচ্ছে, তাদের কোনো না কোনো ক্রাইমের সাথে জড়িত, কোনো না কোনো আইন ভঙ্গ করার সাথে জড়িত, তাদেরকে দেশে পাঠাচ্ছে। এটা শুধু ইতালি না, পুরো বিশ্বের মধ্যে এরকম। আপনি যখন কোনো দেশে অন্যায় করবেন তখন আপনাকে নিজ দেশে যেতে হবে, ফেরত যেতে হবে। এটাই স্বাভাবিক একটা প্রক্রিয়া। যারা আপনাদের এই বিভ্রান্তমূলক তথ্যগুলো দিচ্ছে, এরা না জেনেই তথ্য দিচ্ছে। এগুলো আপনার দরকার নেই, এগুলো মাথায় নিয়ে আপনি আপনার মতো প্রিপারেশন নিয়ে এগিয়ে যান আপনার কমিশন পজিটিভ করার জন্য। যা যা প্রয়োজন তাই করেন, আপনার গল্প তৈরি করেন, আপনি বাস্তবসম্মত উত্তর দেন, আপনার যে উপস্থিত বুদ্ধিমাত্রা সেটা প্রয়োগ করে আপনি কমিশন দেন, আপনার পারমিশন দেওয়ার জন্য অবশ্যই আপনি পেয়ে যাবেন। যাই হোক, নতুন আপডেট আসলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। ততক্ষণ পর্যন্ত